লিভিং রুমের সোফায় বসে আছে তোরা, আর তার পাশেই বসে আছে তার দাদু। আরও দুইজন কেউ বসে আছে, তবে বোঝা যাচ্ছে না কে হতে পারে। এদিকে পেছন করে বসে আছে, তাই রেয়ান্স বুঝতে পারছে না। তার তো এখন চোখ জোড়া আটকে আছে সামনে বসা তোরার ওপর। মেয়েটাকে আগের দিনের তুলনায় আরও বেশি স্নিগ্ধ লাগছে। আজ আবারও নতুন করে যেন আকর্ষণ করছে তাকে। রেয়ান্স এখনো সেই একই অবস্থায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছে। শাহিন পাশে দাঁড়িয়ে ব্যাপারটা খেয়াল করে। সে প্রথম থেকেই খেয়াল করেছিল তার স্যার এই মেয়েকে দেখলেই যেন হারিয়ে যায়, একভাবে তাকিয়ে থাকে। এরই মাঝে হঠাৎ করে তোরার নজর গেটের সামনে দাঁড়ানো রেয়ান্সের উপরে পড়ে। সে দেখে লোকটা কিভাবে তার দিকে তাকিয়ে আছে। তোরা ভ্রু উঁচু করে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয়, আর এটা দেখেই রেয়ান্স হাত উঠিয়ে বুকে চেপে ধরে, আর ঠোঁটের কোণে মুচকি হাসি। এটা দেখেই তো শাহিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে কখনোই রেয়ান্সকে হাসতে দেখেনি, মাঝে কখনো বাঁকা হাসি দেখলেও এইভাবে মুচকি হাসি দেখেনি। তাই বড় করে হাঁ করে শাহিন তাকিয়ে থাকে রেয়ান্সের দিকে। হঠাৎ ওদের কথার মাঝে রেয়ান্সের দাদুর নজর দরজায় দাঁড়ানো রেয়ান্সের ওপরে পড়ে। আরে রেয়ান্স, দাঁড়িয়ে আছিস কেন ওখানে? আর আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? দাদু বলে ওঠে। কিছু না দাদু, আজ তেমন কাজ ছিল না তাই। রেয়ান্স কোনা চোখে একবার তোরাকে দেখে বলে ওঠে, আরে রেয়ান্স বেটা, কেমন আছো? মিসেস দেওয়ান বলে ওঠে, আমি ভালো আছি বিবি, তুমি কেমন আছো? আর কখন এলে? রেয়ান্স এগিয়ে এসে মিসেস দেওয়ানের পাশে বসে বলে ওঠে, ভালো আছি। আর সকালেই এসেছি এখানে, তা হঠাৎ ফিরে এলে যে, কি ব্যাপার? হ্যাঁ, আলতো হেসে বলে ওঠেন মিসেস দেওয়ান, তোমার ড্যাডির জন্য। তার শরীর খারাপ, তাই আমিও সবকিছু ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলাম। রেয়ান্স তোরার দিকে তাকিয়ে দেখতে দেখতে বলে ওঠে, কেমন আছো ব্রো? লেখা হেসে বলে ওঠে, আমি সব সময় বিন্দাস থাকি। রেয়ান্স বলে ওঠে। এদিকে রেয়ান্সের দাদু আর মিসেস দেওয়ান অদ্ভুত চোখে রেয়ান্সকে দেখতে থাকে, কারণ তাদের জানা মতে রেয়ান্স তেমন একটা কথা বলে না, আর এমনিভাবে তো কথা বলেই না। তাহলে আজ এভাবে বসে কথা বলছে, তারা এটাও খেয়াল করেছে রেয়ান্স কথার মাঝে মাঝে তোরাকেও দেখছিল। মিসেস দেওয়ান আর রেয়ান্সের দাদু একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে ইশারায় কথা বলে নেয়। তাসনিম দেওয়ান হলেন রেয়ান্সের ড্যাডের মম। তারা দুই ভাই বোন। রেয়ান্সের ড্যাড আর মম প্লেন ক্রাশে মারা যায় যখন রেয়ান্সের বয়স 12 বছর, আর তারপর থেকেই রেয়ান্স একদম চুপচাপ একা হয়ে গেছে। তারপর থেকে রেয়ান্স নিজেকে গুটিয়ে ফেলে নিজেকে পাল্টে নেয়। এর মাঝে তাসনিম দেওয়ান রেয়ান্সকে বেশিরভাগ সামলে রাখত। তারপরেই পড়াশোনা করতে বাইরে চলে যায় রেয়ান্স, আর সেখান থেকে বিজনেসম্যান হয়ে দেশে ফেরে। মুম্বাই ফেরার পরে পরেও রেয়ান্স লোনাওয়ালা তাসনিম দেওয়ানের কাছে চলে যেত বেশিরভাগ। তাসনিম লোনাওয়ালা নিজের বাংলোতে থাকতো, মুম্বাইয়ের ঝঞ্ঝাট তার পছন্দের ছিল না। তাসনিম দেওয়ানের হাজবেন্ড একজন ইন্ডিয়ান নেভির বড় অফিসার, তাই তার দিন প্রায় বাইরে বাইরেই কেটে যায়। তাদের দুজনের পছন্দের জায়গা লোনাওয়ালা ঠিক পছন্দের বলে ভুল, কারণ এটা ছিল তাদের একে অপরকে পাওয়ার যোগসূত্র। এখান থেকেই তাদের একে অপরের পরিচয় হয়, তাই তাসনিম দেওয়ান এখানেই থেকে যায়। রেয়ান্স কথা বলছে কম, আর তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু। ওদের পিছনে দাঁড়িয়ে আছে শাহিন, সে দেখছে তার স্যারের কাজকর্ম, কিন্তু তোরা তার এইসব নিয়ে কোনো ভাবান্তর নেই। সে আছে নিজের মতো করে। সে বসে বসে ফোন নিয়ে তার প্ল্যান সাজাতে ব্যস্ত। রেয়ান্স আর থাকতে না পেরে আমতা আমতা করে বলে ওঠে, উফ, দেখ তোর সাথে পরিচয় করিয়ে দেব, সেটা ভুলে গেছি। বলেই কপাল চাপড়ান মিসেস দেওয়ান। তোকে আদরের কথা বলেছিলাম, মনে আছে? এইগুলো আদর, আমার মেয়ে। তোরা তো কখনো একে অপরকে দেখিসনি, তুই ছিলি বিদেশে, তাই পরিচয় হয়ে ওঠেনি তোদের। মিসেস দেওয়ান বলে ওঠে, তোরা দেওয়ান, কালকের কম্পিটিশনের উইনারও তোমার মনে নেই? নিজের হাতেই তো ট্রফিটা তুলে দিলে। লেখা হেসে বলে ওঠে, মনে আছে আমার। রেয়ান্স মুচকি হেসে তোরার দিকে তাকিয়ে বলে ওঠে, মম ফিরবে না, যেতে দেরি হয়ে যাবে। তোরা ধীর আওয়াজে বলে ওঠে,
মানে তোমরা কি আজকেই চলে যাবে নাকি পিপি? রেয়ান্স তাসনিম দেওয়ানকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে, আরে ফিরে যেতে হবে, এমনিতেই ওর শরীর ভালো না। আমরা কাল সকালেই এসেছি লন্ডন থেকে ওকে নিয়ে। তাসনিম দেওয়ান বলে ওঠে, দিদি ভাই আজ থেকে যে এখানে, আজ আর এতটা রাস্তা জার্নি করে ফিরতে হবে না। আর তাছাড়া কতদিন পরেই তোকে দেখলাম বলতো, মাঝে মাঝে এই বুড়োটাকে তো মনে করতে হয় নাকি? দাদু বলে ওঠে। ওকে দাদু। শান্তভাবে বলে ওঠে তোরা। রেয়ান্স তোরাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। মেয়েটাকে যখন থেকে দেখেছে মুখে এক ফোঁটা হাসির চিহ্ন দেখতে পায়নি, আর এখানেও সেই একই ভাবে বসে আছে দেখে মনে হচ্ছে শরীর আছে কিন্তু মন নেই। কেমন যেন প্রাণহীন লাগছে রেয়ান্সের কাছে। পিপি কি হয়েছিল? লন্ডনে কেন গিয়েছিলে? আর আমি যখন তোমাকে কল করেছিলাম তখন তো বলনি। আর তোর শরীর অসুস্থ মানে কি হয়েছে? রেয়ান্স জিজ্ঞেস করে ওঠে। আসলে তোর ফোন করার দুদিন পরেই ওর খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। তাই কিছু ডক্টর আর ওকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রাইভেট প্ল্যান করে ওকে নিয়ে চলে গেছিলাম। আর দেখ না, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আর তার উপরে আবার সার্জারি। তাই ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। তাসনিম দেওয়ান হালকা বোঝা বোঝা আওয়াজে বলে ওঠে। সার্জারি? কিসের? রেয়ান্স হঠাৎ করেই কিছুটা চিৎকার করে বলে ওঠে। মম, আমি একটু বেরোচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করো না। বলেই তোরা উঠে দাঁড়ায়। সাথে সাথে সবাই অবাক হয়ে তোরার মুখের দিকে তাকায়, দেখে এতক্ষণে শান্ত মুখটা কেমন কঠিন হয়ে গেছে। রেয়ান্স শুধু অবাক চোখে দেখছে তোরাকে। কিন্তু এখন কোথায় যাচ্ছিস হঠাৎ করে? তাসনিম দেওয়ান খানিকটা আতঙ্ক হয়ে জিজ্ঞেস করে ওঠে। স্বীকার করতে মম। বলেই তোরা দ্রুত বেরিয়ে যায়। দিদি আর ওয়েট, আমি আসছি। বলেই লেখাও পিছন পিছন ছুটে বেরিয়ে যায়। এদিকে লিভিং এর চিত্রটা হঠাৎ করেই কেমন পাল্টে গেছে। তাসনিম দেওয়ান আর রেয়ান্সের দাদু কেমন অস্থির হয়ে গেছে, আর তার সাথে ওদের কথাবার্তাগুলো কেমন ছিল যেন হঠাৎ করে সেটা রেয়ান্স বোঝার চেষ্টা করছে। সে বুঝতে পারছে এর মাঝে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা আছে। মেয়েটাকে এখন একদমই একা ছাড়া যাবে না। যত ওরা ওকে না চিনলেও নতুন করে আবার কোনো বিপদ না চলে আসে। তাসনিম, গার্ডকে ফোন করে বল ওর খেয়াল রাখতে, যেন আমার দিদি ভাইয়ের গায়ে আর কোনো আঁচড় না লাগে। রেয়ান্সের দাদু কঠিন ভাবে বলে ওঠে। হ্যাঁ ড্যাড, তুমি একদম ঠিক বলেছো। আমি একবার আমার মেয়েকে হারিয়েছি, আর ওকে নতুন করে হারাতে পারবো না। আমার এখনো ভাবলে বুক কেঁপে ওঠে। সেদিন যদি আমরা ঠিক সময় না পৌঁছাতাম তাহলে কি হতো? হয়তো ওকে আর বাঁচাতে পারতাম না। বলেই কান্নায় ভেঙে পড়ে তাসনিম দেওয়ান। পিপি কি হয়েছে? তোমরা কিসের বিপদের কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আর তোরা কি পার্মানেন্টের জন্য ওর বাড়ি থেকে চলে এসেছে? ওকেও তো ওর বাড়িতে ফিরে যেতে হবে নাকি? আর কি হয়েছে আমাকে কি একটু খুলে বলবে? রেয়ান্স অধৈর্য হয়ে বলে ওঠে। ওর কোনো অন্য বাড়ি নেই রেয়ান্স। ওর এখন একটাই পরিচয়, ওর তোরা দেওয়ান, আমার মেয়ে, আর দেওয়ান পরিবারের বড় মেয়ে, আমাদের সবার আদরের আদরও। তাসনিম দেওয়ান তীক্ষ্ণ আওয়াজে বলে ওঠে। মানে কি বলতে চাইছো? প্লিজ আমাকে একটু পরিষ্কার করে বলো। রেয়ান্স অবাক হয়ে বলে ওঠে। তাসনিম দেওয়ান কোনো কথা না বলে উঠে গিয়ে হাতে একটা নিউজ পেপার নিয়ে ফিরে আসে। রেয়ান্সের পাশে বসেই পেপারটা ওর সামনে ফেলে দেয়। রেয়ান্স অবাক হয়ে তাকাতেই ওর চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। পেপারে বড় বড় করে হেডলাইন লেখা আছে, সুইসাইড নাকি অ্যাক্সিডেন্ট, মানান পরিবারের মেয়ে তাথই মানানের মৃত্যুর রহস্য, আর তার সাথেই তাথইয়ের একটা আগের ছবি দেওয়া আছে। এটা দেখেই রেয়ান্স পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এইসব কি পিপি দাদু? মৃত্যু মানে কিছুই বুঝতে পারছি না। আর ছবিটা তো পুরাই তোরার মতো লাগছে। রেয়ান্স বলে ওঠে। ওটা তোরা? তাসনিম দেওয়ান বলে ওঠে। মানে কি বলতে চাইছো? কি হয়েছে আমাকে একটু বলবে? রেয়ান্স বলে ওঠে। আদরের আসল নাম তাথই মানান,
ওর পরিবারের ব্যাপার বেশ কিছু জানতাম না। 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমি ওকে পেয়েছি নিজের মেয়ে করে। আদরের মারা যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি হঠাৎ করে ওর মৃত্যুটা মেনে নিতে পারছিলাম না। আর সেই তোর আঙ্কেল ও ছুটি নিয়ে বাড়িতে ছিল। তখন লেখাটাও ছোট ছিল। সেদিন তোর আঙ্কেল আমাকে আর লেখাকে নিয়ে বেরিয়েছিল। বাইরে যেতেই কিছুটা ফ্রেশ ছিলাম। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে মেয়েকে পড়ে থাকতে দেখিয়ে আমার বুক কেঁপে ওঠে। তাড়াতাড়ি গাড়ি থামাতে আমি নেমে যাই, সাথে তোর আঙ্কেলও। কাছে যেতেই দেখি মেয়েটা জ্ঞান হারিয়েছে, মাথা থেকে রক্ত পড়ছে। মনে হচ্ছিল কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ফাঁকা রাস্তায় হয়তো মেয়েটাকে ফেলে চলে গেছে। মেয়েটার মুখের দিকে তাকাতেই আমি মায়ায় জড়িয়ে একদম আমার আদরের মতো ছিল। যদি আদরের থেকে ও অনেকটা ছোট ছিল, আর আমার আদরের সাথে মুখেরও অনেক মিল ছিল, তাই ওকে দেখেই আমি নিজেকে আটকাতে পারিনি। মেয়েটা রাতে জ্বরের ঘরে শুধু মাকে ডেকে গেছিল, আর আমাকে তার মা ভেবে জড়িয়ে রেখেছিল নিজের সাথে। তখন থেকেই মেয়েটাকে আমি নিজের আদর ভাবতে শুরু করি। সকালে ঘুমের ঘরে আমাকে খুঁজতে শুরু করেছিল। আমি পাশে বসে বুকে জড়িয়ে নিতেই আমাকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে, যেন আমি এখনই পালিয়ে যাব, আর তার সাথে বিড়বিড় করে কথা বলব। ওর কথাগুলি শুনেই আমার চোখ দিয়ে পানি চলে আসে। বুঝতে পারি মেয়েটা মায়ের জন্য খুব কষ্ট। তখন জানতাম না আদৌ ওর মা আছে কি। আমি ওকে বুকে জড়িয়ে কান্না করতে করতে ওকে নিজের মেয়ে বলতে থাকি। তখন মেয়েটা চোখটা মেলে অবাক চোখে আমাকে দেখছে। আমার বলা কথাগুলো আর আমার কান্না দেখে ও নিজেই আমাকে জড়িয়ে কেঁদে ফেলে। হয়তো কখনো এমন ভালোবাসা পাইনি মেয়ে। তারপরে ওর থেকে জানতে পারি ও এখানে ঘুরতে এসেছিল স্কুল থেকে। ওরা ঘুরতে বেরিয়েছিল। তারপরেই ও ওদের থেকে আলাদা হয়ে যায়, রাস্তার মাঝ থেকে হেঁটে যাচ্ছিল অন্যমনস্ক হয়ে, আর তখনই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট। তারপরেই ওকে আমার কাছে রেখে দিই। ওরা ওখানে যতদিন ছিল তখন থেকেই মেয়েটা আমাকে মম বলে ডাকতো, ঠিক আদরের মতো। তোর আঙ্কেল আর আমি ওকে আমাদের আদরের জায়গায় বসিয়ে ফেলেছিলাম ততদিন। ও সময় পেলেই চলে যেত আমাদের কাছে, আর এমনি সবসময় ওর সাথে ফোনে কথা হতো। মেয়েটার জীবনে তার নিজের মা থেকেও কোনো মায়ের ভালোবাসা পায়নি, সাথে বাড়িরও। বলতে বলতে কান্না করতে থাকে তাসনিম দেওয়ান। এতক্ষণ অবাক হয়ে শুনছিল রেয়ান্স। আর শাহিন রেয়ান্সের দাদু এর সবকিছুই জানতেন, তাই উনি শুধু চুপ করেই বসে আছে। রেয়ান্স জানতো আদরের জায়গায় তার বিবি কাউকে নিজের মেয়ে বানিয়েছে, কিন্তু তার পিছনে এত কিছু সেটা জানতো না। সেদিন আমি আর লেখা লোনাওয়ালা থেকে বেরিয়েছিলাম মুম্বাইয়ের জন্য তোর দাদুকে দেখতে, আর আমার মেয়েটাকে সারপ্রাইজ করতে। ওর সাথে অনেকদিন দেখা হয়নি তাই, কিন্তু মাঝ রাস্তায় এসে থমকে গেছিলাম। সেদিন মনে হয়েছিল আমার বুকের ভিতর থেকে কেউ যেন হৃৎপিণ্ডটা টেনে বের করে আনছে। আদর 7তলা বিল্ডিং থেকে আমাদের গাড়ির উপরে পড়ে রাস্তার মাঝে ছিটকে পড়েছিল। বিশ্বাস কর, তখন ওকে ওই অবস্থায় দেখে আমার নিঃশ্বাস আটকে আসছিল। মনে হচ্ছিল আমি যেন জমে গেছি। আমি তখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে মেয়ের সাথে কয়েক ঘন্টা আগেও কথা বলেছি তার এই অবস্থা দেখে। লেখা গাড়ি থেকে ছুটে বেরিয়ে গেছিল, আমি কয়েক মিনিট পরে ছুটে গেছিলাম। তখন গিয়ে দেখি ওর নিথর দেহ পড়ে আছে, যেটা পুরো রক্তে মাখামাখি, মুখটাও থেতলে গেছে। এটা দেখেই আমি ওখানে পাথরের মতো বসে। তারপরে ওকে ওখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাই, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি আদরের জীবনে ঝুঁকি আছে। আর তখনই ডক্টরের সাথে কথা বলি। কয়েকজন ডক্টরকে নিয়ে ওকে ওখান থেকে বের করে নিয়ে লন্ডনে চলে যাই। আর তোর দাদু সবকিছু দেখে ডক্টর আঙ্কেল তোর দাদুর বন্ধুর সাহায্য নিয়ে অন্য একটা অ্যাক্সিডেন্ট বডি ওদেরকে দেয়া হয়, আর তার গায়ে আদরের ড্রেস পরিয়ে দেয়া হয়। মেয়েটার জ্ঞান আসলে জানতে পারি কি হয়েছিল, আর তার আগে তোর দাদু খোঁজ নিয়ে কিছুটা জানতে বলেই অভিও তানিয়ার কথা বলে তাসনিম দেওয়ান। রেয়ান্স এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল, কিন্তু এরপর আর সহ্য করতে পারছে না। কোনোভাবে শেষের কথাগুলো শুনেই যেন রেয়ান্সের মাথা ফেটে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে পুরো। বিবি, তুমি চিন্তা করো না, তোর আর কিছুই হবে না। ওকে আর কোনো বিপদ ছুঁতে পারবে না। রেয়ান্স তীক্ষ্ণভাবে বলে উঠে দাঁড়ায়।
শাহিন, মানান ফ্যামিলি, অভি আর তানিয়ার পুরো ডিটেলস চাই আমার সকালের মধ্যে। বলেই রেয়ান্স বেরিয়ে যায় বাড়ি থেকে। পিছনে থাকা তিনজন এখন অবাক হয়ে দেখছে রেয়ান্সের চলে যাওয়া। আর রেয়ান্সের বলা কথাগুলো তারা ভেবে যাচ্ছে, শুধু জানে এদের অবস্থা এবার করুণ হতে চলেছে। মুম্বাই কিটি সুনাইট ক্লাবের সামনে গাড়ি এসে থামে। গাড়ি থেকে বেরিয়ে আসে তোরা। মাথা উঁচু করে সামনে নামটা দেখে নেয়। তোরা নামার কিছু সেকেন্ডের মধ্যে হইচই শুরু হয়ে যায়। ভিতরে পার্টি চলছে, তাই বাইরে রিপোর্টার ভরা ছিল। আর সেখানেই তোরা আসতে সব ঘিরে ধরে। তবে তোরা সবকিছু ম্যানেজ করে ভিতরে ঢুকে যায়। পুরো জমজমাট ভরা, চারিদিকে বড় বড় নামি দামি লোকে ভরা। ভিতরে পার্টি চলছে আর ডান্স ফ্লোরে একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে নাচতে মত্ত হয়ে আছে অভি, তানিয়া। তোরা চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। তোরা ভিতরে ঢুকতেই সবার নজর তোরার দিকে গিয়ে পড়ে। নাইট ক্লাবের সবাই এবার তোরার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছে। তোরা কারোর দিকে না তাকিয়ে সোজা গিয়ে বার কাউন্টারে বসে পড়ে। মুখে লেগেছে ক্রূর হাসি আর চোখে লেগে যাচ্ছে হিংস্রতার চিহ্ন। তোরা সিটে বসে বসে চারিদিকে তাকিয়ে নিজের শিকার ধরার প্রস্তুতি নিচ্ছে। এদিকে তোরা এখানে আসতেই অভির নজর গিয়ে পড়ে তোরার ওপরে। সে আস্তে আস্তে তার মনোযোগ তানিয়ার ওপর থেকে সরে তোরার ওপর যেতে থাকে। এতক্ষণ তাদের ঘনিষ্ঠভাবে ডান্সে মত্ত থাকলেও এখন কেমন ছাড়া ছাড়া ভাব চলে এসেছে। তানিয়া অভির হঠাৎ করে এই গা ছাড়া ভাব দেখে ভ্রু কুঁচকে রেগে গিয়ে অভির কলার টেনে নিজের দিকে টেনে নেয়। অভি চমকে গিয়ে তানিয়ার দিকে তাকায়, দেখে রেগে গিয়েছে। বেবি, আমি একটু ড্রিঙ্ক নিতে চাই, আমার আমার গলা শুকিয়ে গেছে। সো তুমি এনজয় করো, আমি এসে জয়েন করছি তোমায়। হ্যাঁ, অভি তানিয়ার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলে ওঠে। অভি তানিয়াকে ছেড়ে ডান্স ফ্লোর থেকে বেরিয়ে আসে আর তানিয়া অন্যদের সাথে আবারও মত্ত হয়ে যায়। তোরা এতক্ষণ বসে বসে সবকিছুই লক্ষ্য করছিল। অভি তোরার দিকে এগিয়ে আসে, বার কাউন্টারে তোরার পাশের সিটে বসে পড়ে। তোরা নিচের মতো বসে আছে, হাতে গ্লাস নিয়ে অল্প অল্প করে ড্রিঙ্ক নিচ্ছে আর সামনের দিকে দৃষ্টি করে রেখেছে। তার পাশে অভি এসে বসেছে। এটা দেখেই দৃষ্টি স্থির করে নিয়েছে, যেন অভিকে দেখেনি বা চেনে না এমন একটা ভাব। অভি ড্রিঙ্কের গ্লাস হাতে তুলে নিয়ে গিলতে গিলতে তোরাকে দেখতে থাকে। পা থেকে মাথা পর্যন্ত চোখে আছে একটা লোভনীয় দৃষ্টি। সে তোরার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তোরা তাকে দেখতে পায়নি এটা ভেবেই অভি আরেকটু সরে বসে তোরার দিকে। হাই বিউটিফুল। অভি তোরার দিকে হাত বাড়িয়ে বলে ওঠে। তোরা নিজের দৃষ্টি সরিয়ে পাশে দেখে অভি তার দিকে হাত গ্লাস বাড়িয়ে তাকিয়ে আছে। কোনো কথা না বলে তোরা নিচের হাতের গ্লাস অভির গ্লাসের সাথে মিলিয়ে আবারও খেতে থাকে। তোরা ঠোঁটে রয়েছে এক ক্রূর হাসি। I don't know if you will believe me, but seriously, I have never seen a beautiful girl like you before. অভি তোরার দিকে কিছুটা ঘেঁষে বসে বলে ওঠে। তোরা আবারও কোনো কথা না বলে একইভাবে হাসতে থাকে আর নিচের গ্লাসে চুমুক দিতে থাকে। তার নজর এখন ডান্স ফ্লোরে তানিয়ার দিকে, যে অন্য একটা ছেলের সাথে ডান্সে মেতে উঠেছে। অভি তোরার কিছু না বলাতে আরেকটু সাহস জুগিয়ে তোরার হাতের উপর হাত রাখে। হঠাৎ তোরা নিচের হাতের উপর হাতের স্পর্শ পেতেই ঘুরে তাকায়, নিচের হাতের উপর অভির হাত দিয়ে রেখেছে। এটা দেখতেই তোরা সারা শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এর আগে ফেটে যাচ্ছে, কিন্তু নিচের চোখ মুখ একদম শান্ত রেখেছে। মুখের দিকে তাকালে বুঝতেই পারবে না যে তোরা এখন কতটা রেগে আছে। তোরা কোনো কিছু না বলে নিজের গ্লাসে চুমুক দেওয়ার দিকে মন দেয়। অভি তোরার কোনো রকম সাড়া না পেয়ে এবার যেন একটু বেশি সাহস পেয়ে গেছে। এবার সে তোরার হাতে স্লাইড করতে থাকে। তো মিস, তুমি কি ঠিক করলে কবে কন্ট্রাক্ট সাইন করছো? দেখো, আমার কোম্পানি সাইন করো, তারপর দেখো তোমার ক্যারিয়ার কোথায় থেকে কোথায় পৌঁছে যায়। আর তাছাড়া আমার কোম্পানি এখন মুম্বাই টপ 5-এ রান করছে। তুমি সবে সবে মডেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করেছো, এর থেকে ভালো অপরচুনিটি পাবে না। অভি তোরার হাতে আদ্য চাপ দিয়ে বলে ওঠে। তোরা কোনো কথা না বলে অভির দিকে তাকিয়ে ইশারা করে। সামনের দিকে তানিয়া আসছে। অভি মুচকি হেসে নিজের পকেট থেকে একটা কার্ড বের করে তোরার হাতে ধরিয়ে দেয়। তোরার দিকে কিছুটা ঝুঁকে তোরার কানে বলে ওঠে, না, আমি তোমার অপেক্ষায় থাকবো।
বলেই উঠে যায়। তানিয়া এতক্ষণ ডান্স ফ্লোরে ছিল, অভির না আসা দেখে সে অভিকে দেখতে থাকে। দূরে বসে থাকা অভির দিকে নজর যায়, দেখে কালকে সেই মেয়েটা তোরা দেওয়ানের সাথে বসে আছে। এটা দেখেই তানিয়া রেগে এগিয়ে যেতে থাকে ওদের দিকে, কিন্তু তার আগেই অভি চলে আসে। তানিয়ার হাত ধরে ক্লাব থেকে বেরিয়ে এসে তানিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে তানিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অভি জানে কিভাবে তানিয়ার মন ঘোরাতে হয়, আর এখন টেকনিক অ্যাপ্লাই করছে সে তানিয়ার উপর। কিছুক্ষণ পর তানিয়াকে ছেড়ে তানিয়ার কোমরে হাত রেখে অভি বলে,